স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য দিল্লির বৈঠকে। খলিলুর আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত, ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশে অ্যাকশন শুরু তারিখের। দিল্লির সিগন্যালে এবার গ্রেফতার হবেন ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ধামাচাপা রাজনীতি, ইতিহাস বিকৃতি ও দুর্নীতির বিস্তার, অনিশ্চয়তার পথে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চট্টগ্রামে জাহাজে অবৈধ মজুদ ৩৭,০০০ লিটার ডিজেল জব্দ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাতিল হচ্ছে গুম প্রতিরোধ অধ্যাদেশ, ক্ষোভ প্রকাশ তাসনিম জারার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শারীরিক অবস্থার উন্নতি, মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনাকে নিয়ে হাসনাত আবদুল্লার রহস্যময় পোস্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়, বিএনপি নেতা গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হরমুজ রক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাব বাহরাইনের, চীনের আপত্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ঘোষণা হলো 2026 বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলতে পাকানোর পর্ব থাকে, বিশেষ করে এর যদি বড় কোনো একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়। আগে তার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করতে হয়। সেই ক্ষেত্রে অবশ্যই মসৃণ হতে হবে, কারণ চলতে একবার পাকাতে শুরু করলে মাঝপথে তাকে থামিয়ে দেওয়া যায় না। গত কয়েক মাস ধরে হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে কম আলোচনা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে তার প্রত্যাবর্তন নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে। কোনো কোনো গণমাধ্যমে তারিখের উল্লেখ করে দাবি করা হয় ওই তারিখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। শেষ তারিখটি ছিল ২৬ মার্চ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ২৬ মার্চ দেশে ফেরার কথা ছিল হাসিনার। তিনি কিন্তু এখনও দিল্লি রয়ে গিয়েছেন। তবে সামনেই বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, ফলে একটা ধারণা তৈরি হয়েছে যে হাসিনা এবার দেশে ফিরতে বদ্ধপরিকর। কারণ জাতীয় সংসদ নির্বাচনে দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। যদিও স্থানীয় সরকার নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তাহলে দল অস্তিত্ব সংকটে পড়বে। দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে। পরিস্থিতি যখন এরকম, সেই সময় দিল্লিতে ঘটে চলেছে একের পর এক ঘটনা, যেটাকে চলতে পাকানোর পর্ব বলা যেতে পারে। গত ২০ মার্চ দুপুরে ভারতের বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। ওই দিন সকালে তিনি গিয়েছিলেন বিদেশ মন্ত্রকে। সেখানে তাদের মধ্যে এক প্রস্থ কথা হয়। পরে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বৈঠকের প্রসঙ্গটি উত্থাপন করেন। সেখানে তিনি লেখেন, বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে। পাল্টাপাল্টি পোস্ট করে বাংলাদেশের হাইকমিশনারও। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে সেটা নিশ্চিত করেছি। ওই দিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গেও তার বৈঠক হয়েছে। ভারতের একটি জাতীয় দৈনিক সেই সময় খলিলুর রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে এপ্রিল মাসে ভারতে সংক্ষিপ্ত সফরে যেতে পারেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। এখন আর বিষয়টি যেতে পারার মধ্যে সীমাবদ্ধ নেই। খলিলুর আসছেন, কেন আসছেন দিল্লিতে সে বিষয়ে আলোচনা করা যাক। আগামী ৮ এপ্রিল ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রীর। যাত্রাপথে তিনি ভারতে কিছু সময়ের জন্য বিরতি নেবেন। জয়শঙ্কর অনেক আগেই খলিলুর রহমানকে দিল্লি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। দিনটি ছিল ২২ ফেব্রুয়ারি। ওই দিন বিকেলে বাংলাদেশ নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মা খলিলুর রহমানের সঙ্গে দেখা করে জয়শঙ্করের পাঠানো আমন্ত্রণ বার্তা পৌঁছে দেন। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে। বিবৃতিতে বলা হয়, ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মা তার সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উভয় দেশের জনগণের কল্যাণে একটি অগ্রগামী ও ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের অভিপ্রায় তুলে ধরেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয়ে একমত পোষণ করেন।
খলিলুর দিল্লিতে কিছু সময়ের জন্য বিরতি নিলে তিনি জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন না এটা ধরে নেওয়াটা ভুল হবে না। তাদের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর সেই বৈঠকে হাসিনার ঘর ওয়াপসি নিয়ে যে আলোচনা হবে সে বিষয়ে কোনো প্রান্তে কোনো দ্বিমত নেই। এখন অপেক্ষা খলিলুলার দিল্লিতে অবতরণের। এদিকে বাংলাদেশে অ্যাকশন শুরু তারিখের। দিল্লির সিগন্যালে এবার গ্রেফতার হবেন ইউনুস। প্রশ্ন তোলার কারণ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেফতার। সোমবার গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বাড়িধারা ডিওএইচএস এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকার কর্তৃক নির্ধারিত ৭৮,৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে মালয়েশিয়ার শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসেবে নিয়োগ পান। নিয়োগের পর তাদের থেকে আরও টাকা দাবি করতেন। তার মাথায় হাত ছিল এক দলীয় এমপির। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৭,১২৪ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষার নামে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নিয়ে মোট ১১৯,৭০,৭০,০০০ টাকা আত্মসাৎ করেছেন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের তরফে আদালতে বলা হয়েছে, অভিযুক্তের জামিন মঞ্জুর করলে তিনি তদন্তে প্রভাব খাটাবেন, কারণ তার সঙ্গে বিএনপি সরকারের এক মন্ত্রীর ঘনিষ্ঠতা রয়েছে। মন্ত্রীর আশীর্বাদী হাত থাকার পরেও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে তারেক রহমান বুঝিয়ে দিতে চাইলেন যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রশ্ন হলো, মাসুদকে গ্রেফতার করে কি থেমে যাবেন তারেক প্রশাসন? মাসুদকে গ্রেফতারের কারণ ক্ষমতা থাকাকালীন তিনি তারেক রহমানের ওপর অত্যাচার করেছিলেন। কিন্তু এই শারীরিক নির্যাতনের পেছনে অন্য কারো সম্মতি ছিল না? ইকবাল করিম ভূঁইয়া কেন এখন বাইরে? সদ্য সাবেক হওয়া জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকেই বা কেন গ্রেফতার করা হচ্ছে না? আর ১/১১ সরকার বা ২৪ জুলাই অগস্ট অভ্যুত্থানের যিনি খলনায়ক তাকেই বা কেন তারেক রহমান গ্রেফতার করছেন না? এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, বর্তমান সেনাপ্রধান বাকর উজ্জামান যেমন শেখ হাসিনার আত্মীয়, তেমনি মাসুদ উদ্দিন খালেদার দূর সম্পর্কের আত্মীয়। খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীন মাসুদ উদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসি হন। সেই তার বিরুদ্ধে খালেদার সঙ্গে বেইমানি করার অভিযোগ ওঠে। যেমন একই অভিযোগ উঠেছে শেখ হাসিনাকে নিয়ে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১/১১ একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়। দীর্ঘ ১৯ বছর পর সেই সময়ের একজন সেনা কর্মকর্তা গ্রেফতার কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রশ্ন উঠছে, বিচার কি সবার জন্য হচ্ছে নাকি শুধু নির্বাচিত কিছু ব্যক্তির জন্য? জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়েছে নির্যাতনের অভিযোগে, কিন্তু সেই সময়ের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখনও বাইরে কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, যাদের অনেকেই মাস্টার মাইন্ড হিসেবে দেখেন, তারা কি সত্যিই বিচারের বাইরে? ইকবাল করিম ভূঁইয়া তার মধ্যে অন্যতম। আর পূর্বতন তদারকি সরকার প্রধান মুহাম্মদ ইউনুসকে কেন গ্রেফতার করা হচ্ছে না? শোনা যায় তিনি তারেককে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন। বাতাসে ভাষা গুঞ্জন অনুযায়ী জিয়ার প্রয়াণের পেছনে তার হাত ছিল। ১/১১ এবং ২০২৪-এর গোলমালের পেছনে হাত ছিল মুহাম্মদ ইউনুসের। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিলেন মুহাম্মদ ইউনুস শাসন ক্ষমতা ভোগ করতে। আর তার আমলে বাংলাদেশে কি হয়েছে তা আর নতুন করে বলার দরকার পড়ে না। বিএনপির বরাবরের অভিযোগ, তদারকি সরকার গঠন এবং প্রায় ২ বছর তাদের ক্ষমতায় থেকে যাওয়ার পেছনে কলকাঠি নেড়েছিলেন তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। সময়মতো ভোট হলে খালেদার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসত বলে দলটি মনে করে। কিন্তু তদারকি সরকারের নেতৃত্বে ২০০৮-এর ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় আওয়ামী লীগ। সেই থেকে টানা ১৬ বছর ক্ষমতায় ছিল দলটি। অন্যদিকে একটানা ২ দশক ক্ষমতার বাইরে ছিল বিএনপি। যদিও রাজনৈতিক মহল বলছে ইউনুসের গ্রেফতারি সময়ের অপেক্ষা। তাকে কখন গ্রেফতার করা হবে সেটা জানিয়ে দেবে দিল্লি। আরও জানিয়ে দেব, ধামাচাপা রাজনীতি, ইতিহাস বিকৃতি ও দুর্নীতির বিস্তার, অনিশ্চয়তার পথে বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতি এখন ধামাচাপা দেওয়ার রাজনীতি। সত্যকে মিথ্যা করা, অবদানকে হেয় করা, জালিয়াতিকে সত্যে পরিণত করা, মিথ্যার সঙ্গে সত্যকে কলঙ্কিত করার চেষ্টা, দেশের সাফল্যকে খাটো করার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। আওয়ামী লীগের আমলের অর্জনকে বিতর্কিত করার চেষ্টা করে ইউনুস ব্যর্থ হয়েছিল। এখন বিএনপি সরকারও একই পথে হেঁটে অতীতের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের মানুষের কাছে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে বিএনপি সরকার ইউনুস সরকারের আমলের কথিত মেগা লোপাটকে বৈধতা দিতে বেশি আগ্রহী। যেসব খাতে লোপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সেগুলোকেই আড়াল করার প্রবণতা দেখা যাচ্ছে। ইউনুস আমলে দুর্নীতির সূচক ২৭ থেকে ১০-এর ঘরে এসেছিল। বর্তমান সরকারের ১ মাসে যে হারে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ বাড়ছে তা গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে।
বিএনপির আমলে দুর্নীতি ও লোপাট নতুন মাত্রা পেয়েছে এমন অভিযোগ এখন জনমনে ব্যাপকভাবে উচ্চারিত। মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ইঙ্গিত দেয় যে দুর্নীতি এখন আর বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়, এটি ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। সরকারি প্রকল্প, টেন্ডার, নিয়োগ, বদলি প্রায় সব ক্ষেত্রেই অনিয়মের ছাপ দেখা যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছে, তেমনি দেশের অর্থনীতি ও উন্নয়নের গতিও বাধাগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বড় শঙ্কা হল, এই প্রবণতা যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে আন্তর্জাতিক দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান আরও অবনতির দিকে যেতে পারে। বর্তমান বাস্তবতা এবং ক্রমবর্ধমান অভিযোগের ধারাবাহিকতা অনেককে আশঙ্কা করতে বাধ্য করছে যে এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের শীর্ষ স্থানগুলোর একটিতে পৌঁছে যেতে পারে। এখনই সময় বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেওয়ার। দুর্নীতির লাগাম টানতে না পারলে অতীতের সব অর্জন প্রশ্নের মুখে পড়বে, আর দেশের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠবে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের সঠিক প্রয়োগ ছাড়া এই সংকট থেকে উত্তরণের কোনো বিকল্প নেই। ইতিহাস বিকৃতি করা এখন রাজনৈতিক কৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত অনেক স্বচ্ছ ও উন্নয়নমূলক প্রকল্পকে বিতর্কিত করার জন্য ইচ্ছাকৃতভাবে লোপাটের অভিযোগ তোলা হয়েছে। এর ফলে প্রকৃত অর্জনগুলো আড়ালে পড়ে যাচ্ছে আর জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আরও উদ্বেগজনক বিষয় হল, এসব লোপাটের অভিযোগে বিদেশিদের সম্পৃক্ত করা হচ্ছে, যা দেশের জন্য নেতিবাচক বার্তা বহন করে। এ ধরনের প্রচারণা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং বিদেশি বিনিয়োগের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে, ফলে অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। এদিকে চট্টগ্রামে জাহাজে অবৈধ মজুত ৩৭,০০০ লিটার ডিজেল জব্দ। চট্টগ্রামে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় একটি ট্যাঙ্কার জাহাজ থেকে অবৈধভাবে মজুতের অভিযোগে ৩৭,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এসব ডিজেল জব্দ করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, তবে তিনি তাৎক্ষণিকভাবে জাহাজের নাম এবং কারা এই অবৈধ মজুতের সঙ্গে জড়িত তা বিস্তারিত জানাতে পারেননি। আরও জানিয়ে দেব, বাতিল হচ্ছে গুম প্রতিরোধ অধ্যাদেশ, ক্ষোভ প্রকাশ তাসনিম জারা। গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব ড তাসনিম জারা। শুক্রবার ৩ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসনিম জারা বলেন, সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে চাইছে। সরকারের যুক্তি হল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে হলে বা কাউকে গ্রেপ্তার করতে হলে সরকারের পূর্বানুমতি লাগবে। তিনি বলেন, রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব হল নাগরিকদের সুরক্ষা দেওয়া, কিন্তু যখন বলা হয় যে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে কিংবা কাউকে গ্রেপ্তার করতে সরকারের পূর্বানুমতি লাগবে, তখন রাষ্ট্র মূলত নিজেকেই জবাবদিহির ঊর্ধ্বে স্থাপন করে। আইনের চোখে সবাই সমান, এই সার্বজনীন সাংবিধানিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন এটি। ঢাকা ৯ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া এই নেত্রী দাবি করেন, এমন বিধান থাকলে গুমের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে না। অতীতে অনেক পরিবার ন্যায় বিচার পায়নি বলেও উল্লেখ করেন তিনি। তাসনিম জারা আরও বলেন, আইনের চোখে সবাই সমান এই মৌলিক নীতির সঙ্গে এমন পদক্ষেপ সাংঘর্ষিক। আইন নিরপেক্ষ না হলে তা ক্ষমতাবরদের রক্ষার হাতিয়ার হয়ে দাঁড়ায় এবং সাধারণ মানুষ বঞ্চিত হয়। এদিকে শারীরিক অবস্থার উন্নতি, মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তিনি সবার সঙ্গে সীমিতভাবে কথা বলছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপর থেকে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। এদিকে শেখ হাসিনাকে নিয়ে হসনাত আবদুল্লার রহস্যময় পোস্ট।
এখন শুধু এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। এমনটাই মন্তব্য করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক হসনাত আবদুল্লাহ। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার ৩ এপ্রিল নিজের ফেসবুক আইডিতে তিনি এই সংক্ষিপ্ত পোস্টটি দেন। মাত্র ২ বাক্যের এই বক্তব্যে চলমান রাজনৈতিক ইস্যুতে ইঙ্গিতপূর্ণ অবস্থান তুলে ধরেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সঙ্গে বিরোধী দল জামায়াত ও এনসিপি জোটের বিরোধ তীব্র আকারে ধারণ করেছে। এমনকি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ভিত্তিতে সংবিধান সংস্কার নিয়ে তালবাহানা করছে সরকার বলে অভিযোগ করেছে বিরোধী দল। আরও জানিয়ে দেব, ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়, বিএনপি নেতা গ্রেপ্তার। রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় এক ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়ের ঘটনায় চাঁদাবাজ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব ২। বৃহস্পতিবার ২ এপ্রিল মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরে বাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। মামলার তথ্যে জানা যায়, আগারগাঁও এলাকায় ভাতের হোটেল চালানো ব্যবসায়ী আলমগীরের কাছ থেকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জাকির ও তার সহযোগীরা বিভিন্ন সময় কিস্তিতে প্রায় ১,৫০,০০০ টাকা চাঁদা আদায় করে। শুধু তাই নয়, তারা প্রায়ই হোটেলে এসে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেত। ৩০ মার্চ বিকেলে গ্রেপ্তারকৃত জাকির ও তার সহযোগীরা আলমগীরের হোটেলে এসে ভয় ভীতি ও হুমকি দিয়ে পুনরায় আরও ৫০,০০০ টাকা চাঁদা দাবি করে। এই সময় আলমগীর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং এতে ভুক্তভোগী আলমগীর আতঙ্কিত হয়ে আসামিকে আরও ৫০,০০০ টাকা সমিতি থেকে কিস্তিতে তুলে এনে দেন। এই ঘটনায় আলমগীর ও তার পরিবার ভয়ে আতঙ্কিত হয়ে নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে আত্মহত্যার চেষ্টাকালে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। এরপর ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে গোপন তথ্যের ভিত্তিতে মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামি জাকিরকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে হরমুজ রক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাব বাহরাইনের, চীনের আপত্তি। বিশ্বের অন্যতম প্রধান সমুদ্রপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাহরাইনের আনা একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি করতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে এই প্রস্তাবে সামরিক শক্তি ব্যবহারের বৈধতা দেওয়ার বিষয়ে কড়া আপত্তি জানিয়েছে ভেটো প্রদানের ক্ষমতাসম্পন্ন দেশ চীন। শুক্রবার ৩ এপ্রিল কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। কূটনৈতিকরা জানিয়েছেন, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এই বৈঠক ও ভোটাভুটি শুক্রবার হওয়ার কথা থাকলেও জাতিসংঘের ছুটির কারণে তা পিছিয়ে শনিবার সকালে নির্ধারণ করা হয়েছে। রয়টার্সের দেখা খসড়া প্রস্তাব অনুযায়ী বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করা বাহরাইন বাণিজ্যিক জাহাজ রক্ষায় প্রয়োজনীয় সকল প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমোদনের দাবি জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। ১ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ রয়েছে। বাহরাইন ও যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে থাকলেও রাশিয়া ও চীনের আপত্তি কাটাতে প্রস্তাবের সরাসরি বাধ্যতামূলক প্রয়োগ শব্দটি বাদ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বৃহস্পতিবার চীনের দূত ফু কং স্পষ্টভাবে সামরিক শক্তি ব্যবহারের বিরোধিতা করেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দেবে। এর আগে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লাটিফ বিন রশিদ আল জায়ানি পরিষদকে জানান, হরমুজ প্রণালীতে ইরানের অবৈধ ও অযৌক্তিক নিয়ন্ত্রণ বৈশ্বিক স্বার্থকে হুমকির মুখে ফেলেছে এবং এর জন্য একটি চূড়ান্ত জবাব প্রয়োজন। আরব লীগ ও ব্রিটেনও বাহরাইনের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার হামলা অব্যাহত রাখার ঘোষণা দিলেও প্রণালীটি পুনরায় খুলে দেবার বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দেননি। এর ফলে তেলের বাজারে অস্থিরতা আরও বেড়েছে, কারণ ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র হয়তো এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বড় কোনো ভূমিকা পালন করবে না।
আরও জানিয়ে দেব ঘোষণা হল 2026 বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি 48 দলের মহাযজ্ঞে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 104টি ম্যাচ অবশেষে ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2026 ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে এবারের আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবথেকে বড় বিশ্বকাপ আয়োজক 3 দেশ বাদে বাকি ৪৫টি দল দীর্ঘ বাছাই পর্বের বৈতরণী পার হয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ইউরোপিয়ান অঞ্চলের শেষ 4টি প্লে অফ এবং নাটকীয় আন্তঃমহাদেশীয় 2টি প্লে অফ ফাইনাল শেষে চূড়ান্ত হয়েছে 48টি দেশের নাম 32 দলের প্রথা ভেঙে এবারই প্রথম 48টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের এই মহোৎসব তবে এত বড় পরিসরের বিশ্বকাপেও জায়গা করে নিতে পারেনি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি যা ফুটবল বিশ্বের জন্য বড় একটি বিস্ময় অংশগ্রহণকারী 48টি দলকে মোট 12টি গ্রুপে ভাগ করা হয়েছে মাঠের লড়াইয়ে এবার দর্শকদের জন্য থাকছে বিনোদনের বিশাল খোরাক কারণ ইতিহাসের সর্বোচ্চ 104টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আসরে মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়ে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই বিশ্ব আসরের বিশ্বকাপের 12টি গ্রুপ গ্রুপ এ দক্ষিণ কোরিয়া মেক্সিকো দক্ষিণ আফ্রিকা চেক প্রজাতন্ত্র গ্রুপ বি কানাডা কাতার সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনা গ্রুপ সি স্কটল্যান্ড ব্রাজিল মরক্কো হাইতি গ্রুপ ডি অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে তুরস্ক গ্রুপ ই জার্মানি আইভরি কোস্ট ইকুয়েডর কুরাসাও গ্রুপ এফ জাপান নেদারল্যান্ডস তিউনিশিয়া সুইডেন গ্রুপ জি ইরান মিশর নিউজিল্যান্ড বেলজিয়াম গ্রুপ এইচ সৌদি আরব স্পেন উরুগুয়ে কেপ ভার্দে গ্রুপ আই সেনেগাল নরওয়ে ইরাক ফ্রান্স গ্রুপ জে আর্জেন্টিনা আলজেরিয়া অস্ট্রিয়া জর্ডান গ্রুপ কে পর্তুগাল উজবেকিস্তান কলম্বিয়া কঙ্গো প্রজাতন্ত্র গ্রুপ এল ক্রোয়েশিয়া পানামা ঘানা ইংল্যান্ড